হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 এই শিক্ষাবর্ষের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে। প্রথম আছে এমসিকিউ, লিখতে হবে 24টি। প্রথম এমসিকিউ ছিল অবরোহ যুক্তি একটি কেমন যুক্তি, বস্তুনিষ্ঠ, নির্বিচারবাদী, আকারনিষ্ঠ নাকি কোনোটিই নয়। তো এর রাইট আনসার হবে অপশান সি, অবরোহ যুক্তি একটি আকারনিষ্ঠ শাস্ত্র। দ্বিতীয় ছিল যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কী হবে। অপশান ছিল অবশ্যই বৈধ, অবশ্যই অবৈধ, বৈধ বা অবৈধ হবে, এদের কোনোটি নয়। তো সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধও হতে পারে, অবৈধও হতে পারে। তো এক্ষেত্রে উত্তর হবে অপশান সি। পরের প্রশ্ন ছিল বৈধতা প্রশ্নটি সম্বন্ধিত। অপশান এ অবরোহ যুক্তির সঙ্গে, বি উপমা যুক্তির সঙ্গে, সি বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে, ডি আরোহ যুক্তির সঙ্গে। রাইট আনসার হবে এ, অবরোহ যুক্তির সঙ্গে। এরপর ছিল একটি নিরপেক্ষ বচনের অংশ আছে কয়টি, 2টি, 3টি, 4টি, 5টি। তো এখানে উত্তর হবে 4টি। একটি অবরোহ যুক্তির অংশ হচ্ছে 4টি, এখানে একটু মিস্টেক হয়েছে যে দাগ দিয়েছে। আচ্ছা, এরপর কোন জাতীয় যৌক্তিক বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এ বচন আর ই বচন, এ আর ই উভয়ই সামান্য। তো রাইট আনসার হচ্ছে সামান্য বচন। পরের প্রশ্ন, এ বচনের বিপরীত বিরোধী বচন কোনটি। এ বচন স্বয়ং, ই বচন, আই বচন নাকি ও বচন। রাইট অপশান হবে অপশান বি, ই বচন। ই বচন হচ্ছে এ বচনের বিপরীত বিরোধী বচন। এরপর একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ এবং ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে। তো রাইট আনসার হবে অপশান সি, এ এবং ও বচনের মধ্যে, সরি আই এবং ও বচনের মধ্যে। এখানে শূন্যস্থানেও তাই লেখা রয়েছে আই আর ও। এরপর কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে সেই পদটিকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয়, তো অপশান বি, অবৈধ পক্ষদোষ। এরপর ন্যায়ের কোন সংস্থানে ফিসাপো মূর্তিটি বৈধ হয়। তো এটা হবে তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানে ফিসাপো মূর্তিটি বৈধ হয়। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি কেমন বচন, নিরপেক্ষ বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন নাকি কোনোটিই নয়। রাইট আনসার হচ্ছে অপশান এ, নিরপেক্ষ বচন। এরপর ছিল পি অথবা কিউ এমন নয় যে পি অতএব কিউ। উপরিউক্ত যুক্তিটি কি নামে পরিচিত। এটা হবে ডিএস। যেহেতু এটা একটা বৈকল্পিক যুক্তি, তো ডিএস হবে এর উত্তর। এরপর ছিল কোনো অএস নয় পি বচনটির বুলীয় ভাষ্য কী হবে। বলেছে কোনো অএস নয় পি, এমনিতে ই বচন মানে এসপি ইকুয়াল টু 0, অ থাকার জন্য বার হবে। তো অপশান বি এক্ষেত্রে উত্তর হবে, এস বার পি ইকুয়াল টু 0। নেক্সট, সাদা হাতি আছে বচনটির ভেনচিত্র করতে হবে। এখানে সাদার জন্য ডাব্লু এবং হাতির জন্য ই ধরা হয়েছে, তো এটা আই বচন হবে। অপশান সি এক্ষেত্রে উত্তর হবে, অর্থাৎ ডাব্লু ইর ঘরে ক্রস চিহ্ন বসবে। এরপর পি ভেল পি হর্ষু পি এই যৌগিক বচনটি সর্বদা কি হবে। শত সত্য, শত মিথ্যা, বৈধ নাকি আপতিক। দেখো পি হর্ষু পি শত সত্য, তো আর ভেল দিয়ে কি পি দেওয়া রয়েছে। আমরা কি জানি যে বৈকল্পিক বচনের কোনো একটি বিকল্প সত্য হলে গোটা বচনটি সত্য হয়ে যায়। অর্থাৎ পি এর ভ্যালু যাই হোক না কেন, যেহেতু পি হর্ষু পি সত্য, তাই গোটা বচনটাই সত্য। অর্থাৎ এখানে অপশান এ হবে উত্তর, যেটা দাগ দেওয়া রয়েছে সেটা নয়, আপতিকটা উত্তর হবে না। অপশান এ অর্থাৎ শত সত্য, এইটা হবে উত্তর। এর পরের প্রশ্ন ছিল পি সত্য হলে পি ভেল কার্ল পি এর সত্যমূল্য কী হবে। দেখো পি যদি সত্য হয় ওই আগেরটার মতনই,
আমরা সবাই জানি যে বৈকল্পিক বচনের একটি বিকল্প সত্য হলে সমগ্র বচনটি সত্য হয়ে যায়। তো সে অর্থে এটা সত্যই হবে। শুধু তাই নয়, পি এর ভ্যালু কিছু না দেওয়া থাকলেও পি ভেল কার্ল পি সবসময় সত্য হয়। আচ্ছা, এরপর পি ভেল কিউ মিথ্যা হয় যদি, তাহলে পি হর্ষু কিউ এর সত্য মূল্য কী হবে? দেখো, পি ভেল কিউ মিথ্যা হয় কখন? যদি পি মিথ্যা কিউ মিথ্যা হয়। এবার সেই ভ্যালু যদি পি আর কিউ এ অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এফ হর্ষু এফ, সেক্ষেত্রে আনসার ট্রু অর্থাৎ সত্য বেরোবে। তাহলে এর উত্তর বেরোলো সত্য, আর এর আগের উত্তরটাও বেরোলো সত্য। 15-16। এবার 17তে আসছি। বলছে বৈজ্ঞানিক অবরোহ আরোহ অনুমানের আকারগত ভিত্তি। বৈজ্ঞানিক আরোহের আকারগত ভিত্তি। অপশান দিয়েছে প্রকৃতির একরূপতা নীতি, বি দিয়েছে কার্যকারণ, সি দিয়েছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ, ডি দিয়েছে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ। দেখো, আকারগত ভিত্তি বলেছে। আকারগত ভিত্তি হলে অপশান ডি হবে উত্তর। এখানে সি যেটা দাগ দেওয়া আছে এটা হবে না, ভুল উত্তর দাগ দেওয়া আছে। রাইট আনসার হচ্ছে অপশান ডি, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। এরপর ছিল উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? সাদৃশ্যের সংখ্যা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত বৈসাদৃশ্য, ব্যক্তিগত সাদৃশ্য। তো এখানে অপশান বি উত্তর হবে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, কারণ প্রাসঙ্গিক সাদৃশ্য না দেখলে মন্দ উপমা হয়ে যায়। এরপর আরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির বৈশিষ্ট্য? দেখো, বলেই দিয়েছে আরোহমূলক, তাহলে এটা অবরোহের তো হতেই পারে না, এটা হবে আরোহ যুক্তির মুখ্য বৈশিষ্ট্য, অর্থাৎ বি হবে এখানে উত্তর। যেটা দাগ দেওয়া রয়েছে ডি, এটা উত্তর নয়, বি অর্থাৎ আরোহ যুক্তি, এটা হবে উত্তর। এরপর পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান একথা মনে করেন কে? মিল, কার্ভেদ্রিট, অ্যারিস্টটল, প্লেটো। হ্যাঁ, এর উত্তর হবে কার্ভেদ্রিট, যেটা দাগ দেওয়া আছে এটাই। এরপর ছিল ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, একথার অর্থ কি? অপশান এ ছিল যদি ক ঘটে তবে খ ঘটে, অপশান বি যদি খ ঘটে তবে ক ঘটে, অপশান সি যদি ক না ঘটে তবে খ ঘটে না, আর অপশান ডি যদি খ না ঘটে তবে ক ঘটে না। তো এক্ষেত্রে অপশান সি উত্তর হবে, যদি ক না ঘটে তাহলে খ ঘটে না। এরপর বহু কারণবাদের সমর্থক কে? বহু কারণবাদের সমর্থক অপশান এ ছিল কপি, কার্ভেদ্রিট হবে না, কারণ কপি এক কারণবাদী। তারপরে অপশান বি ছিল কপি ও মিল, সেটাও হবে না, কারণ কপি এক কারণবাদী। অপশান সি ছিল মিল ও বেইন, এটাই হবে। আর অপশান ডি ছিল মিল ও বেনথাম, বেনথাম কারণ তত্ত্বের প্রবক্তা নন। তো এই কারণে অপশান সি এক্ষেত্রে উত্তর হলো। নেক্সট, মিলের যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, তা হলো অন্বয় পদ্ধতি, ব্যতিরেখী পদ্ধতি, অন্বয় ব্যতিরেখী যুগ্ম পদ্ধতি, সহপরিবর্তন। তো রাইট আনসার হচ্ছে অন্বয় পদ্ধতি। অন্বয় পদ্ধতি কার্যকারণের সহ অবস্থানকে পৃথক করতে পারে না। এরপর একটা সাংকেতিক উদাহরণ দিয়ে দিয়েছে। সদর্থক দৃষ্টান্তে পূর্বগামী ঘটনা, অনুগামী ঘটনা, নঅর্থক দৃষ্টান্তের সমূহেতে পূর্বগামী ঘটনা, অনুগামী ঘটনা, এবং এই সদর্থক দৃষ্টান্তগুচ্ছ আর নঅর্থক দৃষ্টান্তগুচ্ছ এই জিনিসটা একটা পদ্ধতিতেই থাকে, সেটা হচ্ছে অন্যই ব্যতিরেখী পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি। ওকে, তো অপশান সি এক্ষেত্রে উত্তর। তাহলে এই গেল হচ্ছে এমসিকিউ। এবার চলে আসা যাক এসিকিউ এর উত্তরে। এসিকিউ এর উত্তর খুব বড় হলে আমি আর বলবো না। বলছে যুক্তির কয়টি অংশ নিয়ে গঠিত ও সেগুলি কী কী? যুক্তির অংশ দুটি, যুক্তিবাক্য, সিদ্ধান্ত। যুক্তির আকার বলতে কি বোঝো? যুক্তির অন্তর্গত পদগুলির পরিবর্তে বিভিন্ন অক্ষর বা চিহ্ন বসালে যে কাঠামো পাওয়া যায় তাকেই যুক্তির আকার বলে। এরপর বচনের বিরোধিতা কাকে বলে? সংজ্ঞা। এরপর উভয় বচন একসাথে সত্য নয় কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে, এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম? তো এটা হচ্ছে বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম। সকল কবি হয় সৎ, বচনটির বিরুদ্ধ বিরোধী বচন কি হবে? এ বচনের বিরুদ্ধ হচ্ছে ও বচন, তাহলে কোনো কোনো কবি নয় সৎ। এরপর ছিল যদি এ বচন সত্য হয় তবে এর অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? তো এ বচনের অসম বিরোধী হচ্ছে আই বচন। এ সত্য হলে
আই সত্য হবে। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বচনটি বিবর্তিত করো। তো এটা এ বচন, এ বচনে বিবর্তন করলে ই বচন হবে, কোনো মানুষ নয় অবুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। একটি বিকল্প শিকারজনিত দোষের বাস্তব উদাহরণ দাও। ওই তো রামবাবু চাল কিনবেন অথবা ডাল কিনবেন, রামবাবু চাল কিনবেন অতএব ডাল কিনবেন না। নিষেধমূলক প্রাকল্পিক ন্যায়ের বা মডাস টলেন্সের একটি আকারের দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত নয়, আকার দিতে বলেছে। যদি পি তবে কিউ, নয় কিউ অতএব নয় পি। এরপর নিচের বচনটিকে ভেনচিত্তে প্রকাশ করো। কোনো কোনো দার্শনিক নয় কবি। আচ্ছা, কোনো অ দেওয়া নেই, সহজ দিয়েছে। এটা সিম্পল ও বচন হবে এবং ফার্স্ট ঘরে ক্রস বসবে। এরপর এ নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি? এ বচনের বুলীয় ব্যাখ্যা এস পি বার ইকুয়াল টু 0। এরপর ভেনচিত্তে প্রকাশ করো এস বার পি বার নট ইকুয়াল টু 0। তার মানে এখানে দুটো বৃত্ত আঁকতে হবে এবং বক্স করতে হবে বৃত্তকে ঘিরে, আর সেই বক্সে ক্রস বসবে। ছায়াবৃত্ত করলে কিন্তু হবে না, নট ইকুয়াল টু 0 আছে। এরপর নিম্নের বাক্যটিকে প্রতিকায়িত করো। এমন নয় যে রাম যাবে, এটা হবে কার্ল আর, মানে রাম যাবের জন্য আর, আর এমন নয় যে জন্য কার্ল, কার্ল চিহ্ন আর আর, বা কার্ল পি কার্ল এ যাই হোক কিছু করে দিলেই হলো। ওকে, এরপর ছিল পি ট্রিপল বার কার্ল পি, বচন আকারটি কখন মিথ্যা হয়? তো পি এর মান সত্য বা মিথ্যা যাই হোক না কেন বচন আকারটি মিথ্যা হবে, কারণ এটা একটা শত মিথ্যা বচন আকারের দৃষ্টান্ত। এর পরের উত্তর ছিল, কোয়েশ্চেন ছিল যদি পি ডট কিউ সত্য হয়। পি ডট কিউ সত্য হয় আমরা জানি কখন হয়, পি এর মান সত্য এবং কিউ এর মান সত্য হলে। তাহলে পি এবং কিউ এর সত্য মূল্য কী হবে? অবশ্যই সত্য হবে, পি এর মানও সত্য হবে, কিউ এর মানও সত্য হবে। এরপর মন্দ উপমা যুক্তি বলতে কি বোঝো? মন্দ উপমা যুক্তি সংজ্ঞাটা দিয়ে দিতে হবে। এরপর উত্তম উপমা যুক্তির একটি মূর্ত দৃষ্টান্ত দাও, দিয়ে দেবে। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? এটাও এক্সপ্লেন করা আছে, আমি আর এগুলো বলছি না, ভিডিও তাহলে লম্বা হয়ে যাবে। এরপর ছিল আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী? দুটি, পর্যবেক্ষণ পরীক্ষণ। দেখো, বস্তুগত ভিত্তি এসিকিউ এসেছে আর আকারগত ভিত্তি এমসিকিউ এসেছে। নেক্সট, পর্যাপ্ত শর্ত কাকে বলে? সংজ্ঞা এর যেমন আছে লিখে দিয়েছো আশা করছি। এরপর কারণের পরিমাণগত লক্ষণের দুটি মূল ভিত্তি, ওই তো শক্তির অবিনশ্বরতার সূত্র আর জ্বরের অবিনশ্বরতার সূত্র। কোনো কোনো বইয়ে অবিনশ্বরতার জায়গায় নিত্যতার সূত্রও লেখা থাকে। নেক্সট, আগুন উত্তাপের কারণ। এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দেখো, আগুন থাকলে উত্তাপ তৈরি হয়, আবার আগুন না থাকলেও উত্তাপ তৈরি হতে পারে অন্য কিছু থেকে, দুটো বিষয়ের ঘর্ষণ থেকে, বিদ্যুৎ থেকে ইত্যাদি থেকে। তাহলে এখানে আগুন উত্তাপের কারণ বলতে পর্যাপ্ত শর্তকে বুঝিয়েছে। এরপর সদর্থক শর্ত কাকে বলে বা কি? এই গেল হচ্ছে এসিকিউ। এবার চলে আসা যাক বড় কোয়েশ্চেনে। প্রথম বড় প্রশ্ন ছিল পদের ব্যাপ্যতা কি বোঝো? এই আইও বচনের ব্যাপ্য পদ নির্ণয় করতে বলেছে, আর পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি কী কী। বড় প্রশ্ন দিয়ে দিয়েছে একটা, এবং খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, সহজ প্রশ্ন দিয়েছে, অন্যান্য বারে আরও জটিল দেয়। এর অথবাই ছিল লজিক। লজিকগুলো একটু দেখে নেওয়া যাক। বলছে এখানে বচনে রূপান্তরিত করে গুণ পরিমাণ নির্দেশ করতে বলেছে। সবাই সাধু নয় যারা গির্জায় যায়, এটা বচন করলে ও বচন হবে। কোনো কোনো গির্জায় যাওয়া ব্যক্তি নয় সাধু, ও বচন। গুণের দিক থেকে এটা তাহলে হবে নঙর্থক, আর পরিমাণ হবে বিশেষ। এরপর কেবলমাত্র বুদ্ধিমানরাই কবি, কেবলমাত্র শুধুমাত্র এসব থাকা মানেই এবচন, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ। সকল কবি হয় বুদ্ধিমান, এবং এখানের উদ্দেশ্য হবে ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। নেক্সট, দার্শনিকরা কখনোই সুখী হয় না, তো এটা ই বচন হবে, কোনো দার্শনিক নয় সুখী, এবং ই বচন মানে এর গুণ হবে নঙর্থক আর পরিমাণ হবে সামান্য, আর আগেরটা গুণ ছিল সদর্থক, পরিমাণ হবে সামান্য। এরপর কিছু বন্যপ্রাণী হিংস্র, কিছু বলেছে তার মানে কোনো কোনো, কোনো কোনো বন্যপ্রাণী হয় হিংস্র, আই বচন। আই বচনের গুণ হবে সদর্থক আর পরিমাণ হবে বিশেষ। চলে যাচ্ছি পরের পেজে। পরের প্রশ্ন ছিল
আবর্তন কাকে বলে? এ ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এটাও খুব ভালো প্রশ্ন ছিল, বিশেষত এই ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত। 4টে বচনের উদাহরণ দিয়ে দিলেই হবে, 4 নাম্বারতেই দিয়ে দিয়েছে অনেকটাই। এর লজিকে দেখা যাক এবার কি আছে। কি বলেছিল? নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের বিবর্তনের আবর্তন করো। মেন কথা হচ্ছে বিবর্তনের আবর্তন করতে হবে। তো প্রথম ছিল কেবলমাত্র পণ্ডিতরাই শিক্ষক। কেবলমাত্র থাকা মানেই উদ্দেশ্য সুবিধেও ঘুরে যাবে। তো প্রথম বিবর্তনীয়টা হবে সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি। এবার এ বচনের বিবর্তন করলে ই বচন, কোনো শিক্ষক নয় অপণ্ডিত ব্যক্তি। আর ইয়ের আবর্তন করলে ই বচনই হয় কোনো অপণ্ডিত ব্যক্তি নয় শিক্ষক। এরপর কিছু মানুষ সত্য কথা বলে, এটা আই বচন হতে চাইছে, বিবর্তনীয় হবে আই বচন। কোনো কোনো মানুষ হয় সত্যবাদী ব্যক্তি। আইয়ের বিবর্তন করলে ও বচন, কোনো কোনো মানুষ নয় অসত্যবাদী ব্যক্তি। আর ও বচনের তো আবর্তন সম্ভব নয়, তাহলে সম্ভব নয় লিখে দেবে। নেক্সট, বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না, এটা ই বচন হবে, কোনো বৃত্ত নয় ত্রিভুজ। বিবর্তনীয় হলো বিবর্তিত ই এর বিবর্তন করলে এ বচন হয়, সকল বৃত্ত হয় অত্রিভুজ হলো। এবার এ বচনের আবর্তন করলে আই বচন হয়, কোনো কোনো অত্রিভুজ হয় বৃত্ত। নেক্সট, প্রভাবশালী ব্যক্তিরা সাধারণত অসাধু। প্রভাবশালী ব্যক্তি সাধারণত বলছে কিছু বোঝাচ্ছে, তার মানে কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু। আই বচন, আই এর বিবর্তন করলে ও বচন, কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি নয় সাধু, অটা উঠে যাবে, বা অসাধু। অসাধুর থেকে সাধু লেখাটা ভালো। কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি নয় সাধু, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে এখানে দুটো, অর্থাৎ 2-এর দাগ এবং 4-এর দাগের আবর্তন সম্ভব নয়, এরকমটা হয়েছে। পরীক্ষায় তোমরা না জানি কতটাই ভয় পেয়ে গেছো যে এরকম কি করে হলো, কিন্তু লজিক্যালি এটা হয়েছে। এরপরে ছিল যুক্তির বৈধতা বিচার। এই ন্যায়টি অবশ্যই বৈধ, কেননা সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। আচ্ছা, এই লজিকটা সাজালে প্রথমে সিদ্ধান্ত হবে এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, অপ্রধান হেতু বাক্য হবে এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট, আর প্রধান হেতু বাক্য হবে সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। এটা দ্বিতীয় সংস্থান হবে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হবে, এবং এর বিচারটা লিখে দিতে হবে। এরপর ছিল অনেক সরকারি অফিসার নন অধ্যাপক। বইয়েতে তোমরা এগুলো সব হয় পেয়েছিলে, এবং এটাও সেই আগের লজিকটার মতনই ওই অব্যাপ্য হেতুদোষ হতো, কিন্তু নন দেওয়ার জন্য গল্প ঘুরে গেছে। তো যাই হোক, অনেক সরকারি অফিসার নন অধ্যাপক, অনেকে নন মানে ও বচন, কোনো কোনো সরকারি অফিসার নন অধ্যাপক, ও বচন, এটা হবে সিদ্ধান্ত। বলছে কেননা তারা MA পাস নন, এটা হবে কোনো কোনো সরকারি অফিসার নন MA পাস, এটাও ও বচন। এবং অধ্যাপকেরা সকলেই MA পাস, তো সকল অধ্যাপক হয় MA পাস। আচ্ছা, এটা দ্বিতীয় সংস্থান হয়েছে এবং এটা বৈধ হয়েছে, এটা দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি বারকও হয়েছে, ও থাকার জন্য এটা বৈধ মূর্তি বারকও হয়েছে, আর উপরের লজিকটায় অব্যাপ্য হেতুদোষ হয়েছে। চলে যাচ্ছি পরেরটায়। আচ্ছা, এখানে টিকা লিখতে বলেছিল অব্যাপ্য হেতুদোষ আর অবৈধ সাধ্য দোষ উদাহরণ সহ। আচ্ছা, যারা লজিক করনি তারা টিকাগুলোও করে আসতে পারতে, সহজ পড়েছে। নেক্সট ছিল হচ্ছে এটা সাংকেতিক উদাহরণ দিয়ে দিয়েছে, পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা করে লাস্ট এ হলো এর কারণ। আচ্ছা, তো এটা হচ্ছে অন্যই পদ্ধতির এক্সাম্পল। তো বলছে উপরোক্ত সাংকেতিক উদাহরণে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তো এখানে লিখে দিতে হবে উপরোক্ত সাংকেতিক উদাহরণে মিলের অন্যই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এরপর পদ্ধতিটির ব্যাখ্যা। তো
তো ব্যাখ্যা দিয়ে দেবে। এখানে যে পয়েন্টগুলো করতে বলেছে, চিহ্নিতকরণ তো করেই ফেলেছো। সংজ্ঞা মানে যে সূত্রটা আছে। আকার, আকার মিন্স এখানে উদাহরণ দিতে হবে, কারণ আকার অলরেডি এরা দিয়ে দিয়েছে। দুটো সুবিধা, দুটো অসুবিধা। এরপর মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করো। এখানেও ওই দিয়েছে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। তো এই হচ্ছে মিলের দুটো পদ্ধতি। এই দুটো পদ্ধতি এবারে ইম্পর্টেন্ট ছিল, অন্যই পদ্ধতি আর অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এরপর ছিল আরোই যুক্তির বিচার করো, দোষ থাকলে উল্লেখ করো। ছাত্রটি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়নি এবং পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সুতরাং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না হওয়াই তাই ব্যর্থতার কারণ। এখানে আবশ্যিক শর্তকে কারণ মনে করার দোষ ঘটেছে। আর কলকাতায় মিছিল হওয়ার পরেই মুর্শিদাবাদে ভূমিকম্প হলো, সুতরাং কলকাতার মিছিল মুর্শিদাবাদে ভূমিকম্পের কারণ। তো এখানে হচ্ছে অপ্রাসঙ্গিক বা অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ ঘটেছে। এরপর নিম্নলিখিত টিকা লিখতে বলেছে, অবৈধ সামান্যীকরণ দোষ আর অপর্যবেক্ষণ দোষ। তাহলে এই ছিল তোমাদের টোটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর। যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতে, আমার এই চ্যানেলে যুক্ত থেকো। এই চ্যানেলে অলরেডি তোমাদের যে নতুন গ্র্যাজুয়েশনের বিভিন্ন টপিকগুলো নিয়ে বা সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, এবং তোমাদের পরীক্ষা আরও ভালো হোক, রেজাল্ট আরও ভালো হোক, এই শুভকামনা রইল।